আমার বাসা থেকে আমার আম্মু প্রতি মাসে আমার খরচ দেয়। এনসিপির সাথে আমাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। যারা পালিয়েছে তাদের অপকর্মের জন্য পালিয়েছে। সমন্বয়করা পালাতে হবে কিনা, এই প্রশ্নটা হয়তো বা এমন হওয়া উচিত ছিল যে আওয়ামী লীগ আবার দেশে ব্যাক করলে আমরা পালাবো কিনা। এটার উত্তর যদি বলি যে আওয়ামী লীগ থাকাকালীন অবস্থায় যেই তাদের বিরুদ্ধে যেই ভয়েসটা রেজ করেছি, যেই প্রতিবাদটা করেছি, তাদের অ্যাগেনস্টে যেই নিজের সর্বোচ্চটুকু দিয়ে রাজপথে থেকেছি, তখনই আসলে একবারের জন্য মনে হয়নি যে আমাকে পালাতে হবে কিংবা আমি পালাবো। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় না যে এটা কোনো সমন্বয় কিংবা যারা এই মুভমেন্টটাকে কোঅর্ডিনেট করেছে, সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, কেউই আসলে এই ধরনের চিন্তা পোষণ করে যে তারা পালিয়ে যাবে। আমাদের মুভমেন্টটা ছিল একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে। তো সেই জায়গা থেকে আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি এবং তারা দেশ থেকে পালিয়েছে। এখন যদি নতুন করে কেউ আসলে ফ্যাসিস্ট হইতে না চায়, তাদের ক্ষেত্রে তো আসলে আমাদের ওই রকমভাবে দ্বান্দ্বিক কোনো সম্পর্কে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আমরা কেন যাব? কেউ যদি কোনো ভুল পথে চলে, কোনো রাজনৈতিক দল যদি ভুল স্টেপ নেয়, ভুল দিকে আগায়, সেই ক্ষেত্রে তাদের সমালোচনা করাটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমরা এটা করি এবং করে আসছি, করব। জিবি হারুন কিন্তু আসলে উনার কর্মকাণ্ড বলি কিংবা উনি যেই ফ্যাসিস্টকে সহযোগিতা করার জন্য যে ধরনের অপকর্ম করেছে, এইটা কিন্তু সে ওই সময়ের হয়তো বা দাম্ভিকতার সুরে বলেছে যে আমাকে কেন পালাতে হবে। কিন্তু আপনি যখন আপনার কর্মের কোনো ঠিক রাখতে পারবেন না, আপনার নির্দিষ্ট কর্মপন্থা কোনো নীতি আদর্শ থাকবে না, তখন কিন্তু আপনার ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পালাতে বাধ্য হবেন, কারণ আপনি তখন আসলে ওই ইস্যুর মধ্যে টিকে থাকতে পারবেন না এবং আপনার কর্মকাণ্ডের জন্য বিচারের আওতায় আসতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। এই জায়গা থেকে একটা তাদের অনিশ্চয়তা থাকে এবং সেখান থেকেই তারা পালিয়েছে। তাদের এই সৎসাহসটুকু ছিল না যে তারা বিচারের মুখোমুখি হবে। কিন্তু আমরা আসলে 24 পরবর্তী সময়ে এখন পর্যন্ত সত্য এবং ন্যায়ের পথে আছি, দেশের জন্য কথা বলছি, দেশের জন্য লড়ছি, নিজের সময়টুকু দেশের জন্যই ব্যয় করছি। তো সেই জায়গা থেকে আমাদের সৎ এবং সৎপন্থার জন্য আমরা দেশ থেকে পালাবো না। যারা পালিয়েছে তাদের অপকর্মের জন্য পালিয়েছে। জুলাইয়ের আগে, অভ্যুত্থানের আগে যাদের জীবনযাত্রা খুব সহজ স্বাভাবিক ছিল, তারা জুলাইয়ের পরে দামি দামি গাড়িতে ঘুরে বেড়ায়, নামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র ইউজ করে, সেরা মোবাইল মানে দামি মোবাইল ব্যবহার করে। সেই জায়গাটা আসলে একদম যে উড়িয়ে দেওয়ার মতো বিষয়টা এমন নয়। এখানে অনেক ক্ষেত্রেই আসলে বিষয়টা আমাদের পরিলক্ষিত হয়েছে। এবং এই বিষয়টা যদি বলি যে যারা আসলে এই ধরনের আবার নিজের নীতিকে বিক্রি করে, জুলাইয়ের চেতনাকে বিক্রি করে, কিংবা জুলাইয়ের যে আমাদের শহীদদের রক্তকে বিক্রি করে কেউ যদি আসলে ব্যক্তি স্বার্থের জন্য কোনো কিছু করে, সে আবার ওই হাসিনার মতো ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। কিন্তু অধিকাংশই আসলে এখনও টিউশন করেই চলে। আমি যদি বলি আসলে আমি এখনও আমার বাসা থেকে আমার আম্মু প্রতি মাসে আমার খরচ দেয়। আপনার সাথে এখানে আসলে ইন্টারভিউ দেওয়ার জন্য আমি রিক্সা করে এসেছি, আমার হল থেকে 30 টাকা ভাড়া দিয়ে রিক্সা দিয়ে এসেছি। আমার হাতে একটা মোবাইল আছে, এটা 35 থেকে 40-এর মধ্যে 40,000 টাকা বাসা থেকে আসলে এটা কিনে দিয়েছে। এবং এই জায়গা থেকে যদি বলি আসলে আমরা এখনও পরিবারের উপরেই নির্ভরশীল অনেকটা, যেহেতু শিক্ষার্থী, এবং কিছুটা নিজেরাও দেখা গেছে যদি মাঝে মাঝে টকশোতে যাওয়া হয়, ওখান থেকে একটা আমাদের সম্মানী দেওয়া হয়, কিংবা কোনো সেমিনার প্রোগ্রামে যদি বক্তব্য রাখা হয়, সেখান থেকে আমাদের কিছু সম্মানী দেওয়া হয়। আমরা বেসিক্যালি এইগুলোর মাধ্যমেই চলছি। আসলে অন্য কোনোভাবে গাড়ি কিংবা এটা আসলে আমার ক্ষেত্রে দেখবেন না, কখনোই না যে আমি ওই রিক্সায় মুভ করছি। আগের স্বাভাবিক যেভাবে একটা জামা, একটা পায়জামা, একটা স্বাভাবিক একটা হিজাব, একটা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াতাম, সেই লাইফস্টাইলের মধ্যে এখনও বিলং করছি।